তিলোত্তমার নৃশংস খুন আর ধর্ষণের ধীরে ধীরে আরও তথ্য উঠে আসছে, ভয়ঙ্কর তথ্য উঠে আসছে এবং অনেকটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে নাকি অনেকটা ঘোটালা হয়ে যাচ্ছে, অনেকটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি আমরা অনেকটা। কারণ এখন যে তথ্যগুলো, যে ছবিগুলো ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আবার একটা ছবি ভাইরাল হয়েছে, আবার একটা ভিডিও ক্লিপিং ভাইরাল হয়েছে। যে ভিডিও ক্লিপিংয়ে দেখা গেছে একজন ফটোগ্রাফার। আর যখনই প্রতিবাদী আওয়াজ তুলছে, কেউ প্রতিবাদী আওয়াজ তুলছে, সেই আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ যখন দিনের পর দিন একটা করে দেখতে পাচ্ছি সামনে যে অপরাধীরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে বা অপরাধীর গন্ধ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, অথচ তাদেরকে শনাক্ত না করে, তাদেরকে না ধরে যারা প্রতিবাদের আওয়াজ তুলছে তাদের দিকে তীরটা ঘুরে যাচ্ছে কি করে তাদের দিকে তীরটা ঘুরে যাচ্ছে, যেখানে আমরা অনেক কিছু ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে, অনেক কিছু তথ্য প্রমাণের মাধ্যমে উঠে আসছে তাদের থেকে শনাক্ত না করে তাদেরকে কারা বাঁচানোর চেষ্টা করছে। আর কেন করছে? তাদেরকে না বাঁচিয়ে একটার পর একটা মিথ্যে বয়ান, একটার পর একটা মিথ্যে তথ্য উঠে আসছে। অথচ যারা প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে সহি করা হচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে। কেন? তো যাই হোক বন্ধুরা, আবার চলে এসছে আমাদের কাছে একটা নতুন প্রমাণ, নতুন তথ্য, যেখানে নাকি ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন, বারবার তার কথাটা এইবার উঠে আসছে, যে 40 ফিটের মধ্যে কেউ যায়নি। আপনারা যেটা দেখেছেন, যে ফুটেজটা আপনারা দেখেছেন, সেটা 11 ফিটের মধ্যে। কিন্তু এইমাত্র আমি যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওতে দেখলাম যে একদম মৃতদেহের কাছে গিজগিজ করছে মানুষ। শুধু তাই নয়, সেখানে একজন ফটোগ্রাফারকে দেখা গেছে। কে এই ফটোগ্রাফার? কে অ্যাপয়েন্টমেন্ট করেছে এই ফটোগ্রাফারকে? তাহলে বলবো, যদি ইন্দিরা মুখোপাধ্যায়ের কথাতে, যে ফটোগ্রাফার অনেক সময় আমাদের তদন্ত চলাকালীন ফটো তুলতে হয়, কারণ দোষীদের খোঁজার জন্য, তাহলে দেখা গেছে সেই ফটোগ্রাফারের আশেপাশে পুলিশ এবং তার সঙ্গে অনেক মানুষ, এবং হুমড়ি খেয়ে পড়ছে, মৃতদেহের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। সেই ফুটেজ আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তাহলে তারা কি করছিল? আর কিসের ফটো তুলছিল? ওই রকমভাবে একদম ক্লোজ হয়ে হুমড়ি খেয়ে, মৃতদেহের উপরে হুমড়ি খেয়ে কিসের ফটো, কোন ফটো তুলছিল? আর যদি তদন্তের খাতিরেই ফটো তুলবে, তাহলে অত মানুষ ওখানে, আর যে সব মানুষ দেখা গেছে, তারা কি করছিল ওখানে? হ্যাঁ, ফটো তুলতে আমরা জানি পুলিশ থাকবে আর ফটোগ্রাফার থাকবে, কারণ তদন্তের খাতিরে সেই ফটোগুলো, ফুটেজগুলো পরবর্তীতে দরকার হবে তদন্ত করার জন্য। সেখানে ফ্লোরের ফটো নেবে, অনেক দরজার ফটো নেবে, অনেক কিছু নেবে। সেক্ষেত্রে দেখেছি গিজগিজ করছে সেখানে মানুষ। তারা কি করছিল? যেখানে ইন্দিরা মুখোপাধ্যায় বলছেন যে না, ওই জায়গাতে কোনো লোক ছিল না। আজকে নিশ্চয়ই প্রেস কনফারেন্সে এই যে ফুটেজটা, উনি বারবার একটা করে ফুটেজ ভাইরাল হচ্ছে, তার ক্লারিফিকেশন দিচ্ছে। যেমন কালকে একটা দিয়েছিলেন যে আমরা বলিনি যে সুইসাইড করেছে, পুলিশের তরফ থেকে এই কথা বলেনি, যেখানে সুপার নিজে বলেছেন, উনি ডিক্লেয়ার দিয়েছেন যে পুলিশের তরফ থেকে এই কথা বেরোয়নি যে মেয়েটি সুইসাইড করেছে। সেটা ওই ফুটেজে যেহেতু সুপার বলেছে, হয়তো উনি থার্ড কলে শোনা গেছে হয়তো উনি সুইসাইড করেছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। সেখানে প্রমাণ করতে চেয়েছেন, পুলিশ ডিক্লেয়ার দেয়নি, পুলিশ বলেনি, তাহলে সুপার বলেছে। তাহলে সুপারকে কেন ধরা হচ্ছে না? প্রসঙ্গত এটা। তোমাদের আজকে আর একটা কথা জানাবো, যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে, উনি 4 জনের নাম করেছেন। সেই 4 জনের নাম আমি বলবো আপনাদের কাছে, আমি বলবো সেই 4 জনের নাম কি নাম। তার আগে বলবো, এই ফটোগ্রাফার কি করে ওখানে গেল, আর এই ফটোগ্রাফার কে, আর এই পুলিশ অফিসার যে তথ্যটা দিয়েছিল যে ওইটুকুর মধ্যে 40 ফিটের মধ্যে কোনো মানুষ যায়নি, ওটা ব্যারিকেড করা ছিল, যেখানে একটা মৃতদেহ ছিল, মানে আমাদের তিলোত্তমা যেখানে পড়েছিল, সেখানে কোনো মানুষ যায়নি। আপনারা যে ফুটেজটা দেখেছেন সেটা 11 ফিটের মধ্যে দেখেছেন, কিন্তু যে ভিডিওটা ভাইরাল হলো, সেই ভিডিওতে আমরা কি দেখলাম, যে দিনের পর দিন উনি মিথ্যে কথা বলছেন এবং
উনি যে মিথ্যে কথা বলছেন সেটা আমাদের তিলোত্তমার বাবা বারবার বলছেন যে উনি ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলছেন, উনি ডে ওয়ান থেকে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কেন? এগুলো সবই সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে, এগুলো কিছুই আমাদের কথা না বা আমার কথা না, এগুলো যা সোশ্যাল মিডিয়াতে এসছে সেইগুলোই শুধু তোমাদের কাছে তুলে ধরছি, সেইগুলোই শুধু তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে এই ফটোগ্রাফার কে? এই ফটোগ্রাফার কোথা থেকে এলো? এই ফটোগ্রাফারকে কেন শনাক্ত করা হচ্ছে না? আর সেখানে কেন এত লোক মৃতদেহের কাছে আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল? কেন গিজ গিজ করছিল? যেখানে বলা হয়েছে যেখানে একটা খুন, একটা ধর্ষণ হয়েছে, সেই ডেড বডির কাছে এত মানুষ কি করছিল? কি করছিল? ডেড বডির দিকে তাকিয়ে কি দেখছিল তারা? কি দেখছিল? এই যে বারবার উঠে আসছে চাদর বদলানো, চাদরের কালার বদলে গেছে, বারবার বারবার চাদর বদলে গেছে। তাহলে কি সেই চাদর বদলানোর কাজ হচ্ছিল? চাদর বদলানোর কাজ হচ্ছিল। বারবার দেখা গেছে একটা সাদা স্কিন, অর্থাৎ আমরা যখন ডাক্তার দেখাতে যাই, যেখানে ডাক্তার দেখে সেখানে একটা সাদা স্কিন থাকে ঢেকে দেওয়ার জন্য, ওই ইটাকে পেশেন্ট যেখানে শোয় সেখানে জাস্ট সেইটুকু জায়গা ঢাকা ছিল যেখানে তিলোত্তমার বডিটা ছিল। বাদ বাকি চতুর্দিকে মানুষ একদম হুমড়ি খেয়ে পড়েছিল। এদের কি ধরা যাচ্ছে না? এদের থেকে জানা যাচ্ছে না? একদম সহজ সরল একটা কেস দেখে মনে হচ্ছে, অথচ সেটাকে কিভাবে জটিল থেকে জটিলতর করা হচ্ছে। কেন করা হচ্ছে? কেন করা হচ্ছে? অবাক লাগছে। আজকে দেখলাম কলাকুশলীরা, মানে আর্টিস্ট যারা সিরিয়াল করেন এবং যারা সিনেমা করেন, সেই আর্টিস্টের কণ্ঠে বিদ্রোহের আগুন। কেন? যে না, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েরা রাত্রে বেরোবে না। কেন এই কথা? মেয়েরা রাত্রে বেরোবে না যেখানে মেয়েরা প্লেন চালাচ্ছে, যেখানে মেয়েরা দেশ শাসন করছে, যেখানে মেয়েরা রাজ্য শাসন করছে, সেখানে মেয়েরা বেরোবে না রাত্রিবেলা? কেন? কাদের ভয়ে? এই সমস্ত নরপিচাসদের ভয়ে, যেখানে মেয়েরা ছেলেদের সঙ্গে পায়ে পা লাগিয়ে এগিয়ে চলেছে। রাত্রিবেলা তারা বেরোবে না? তারা সেফ না? রাত্রিবেলা সেফ না তারা? এই যে রাত্রিবেলা যে সমস্ত আমরা যে সিরিয়াল দেখি, যে সিনেমা দেখি, বা অনেক কাজ, অনেক কিছু আমাদের রাতে হয়, রাতে করতে হয়, যে অনেক শুটিং বা অনেক কাজ রাত্রিবেলা নাইট জেগে অনেক মহিলারা করে, বা এই যে হাসপাতালে নাইট ডিউটি দেয় যেসব মহিলারা, তারা নাইটে ডিউটি দিতে পারবেন না? মহামান্য আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই কথা, তার উত্তরে সমস্ত আর্টিস্টরা পথে নেমেছে। এটা তো নামবেই, কারণ আর্টিস্টদের কাজই হচ্ছে রাত্রিবেলা নিরিবিলিতে তারা সিরিয়ালের বা সিনেমার যে সমস্ত কাজবাজ বা তাদের স্টুডিওতে যে সমস্ত কাজ টাজ তারা রাত্রিবেলাই বেশি করে। আর সব থেকে বড় কথা, তিনি এটা বেঁধে দেবেন কি করে বেঁধে দিলেন যে মেয়েরা রাত্রিবেলা বেরোন না? সর্বোপরি তিনি একজন মহিলা, তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যদি রাত্রিবেলা কোনো বিপদে পড়েন, তাহলে কি উনাকে পাবেন না? উনি কি তাহলে বেরোবেন না 8টার পরে? রাত্রি 8টার পরে তাহলে কি উনারও ব্যারিকেড থাকবে? উনিও বেরোবেন না, কারণ উনি একজন মহিলা। তো আমার কথা না, এটা মুখ্যমন্ত্রী বলেছেন, এবং তার উত্তরে সমস্ত কলাকুশলীরা, সমস্ত আর্টিস্ট আজকে পথে নেমেছে এবং তারা প্রতিবাদ করেছে এবং তারা জবাব চেয়েছে, যেটা উনি কেন বলেছেন এবং এটা কেন মানবো আমরা, রাত্রিবেলা জেগেই কাজ করব। অনেক কাজ রাত্রিবেলায় করতে হয়। তো যাই হোক, আজকে অনেক তথ্য উঠে এসছে, আজকে এই ফটোগ্রাফারের তথ্য দেখে মনে হলো ইন্দিরা মুখোপাধ্যায়কে প্রশ্ন করার দরকার আছে, যে আজকে উনি কি ক্ল্যারিফিকেশান দেবে, যে ক্ল্যারিফিকেশান উনি অলরেডি দিয়ে দিয়েছেন, যে ওখানে ওই চত্বরে কোনো মানুষ গেছিল না। তাহলে আজকে এই ফুটেজ দেখে কি বলবো? আজকে এই ফুটেজ দেখা গেল কেন? এই ফুটেজ দেখে উনি কি বলবেন? এই ফুটেজটা আমাদের সামনে এলো কেন? এখন তো মনে হচ্ছে এমার্জেন্সি রুম ভাঙচুর, এর পেছনেও কোনো রহস্য লুকিয়ে আছে। এটাও পূর্ব পরিকল্পিতভাবে যে এমার্জেন্সি রুমটা ভাঙচুর হয়েছে, জাস্ট এটা শো অফ ছিল, যে এটা একটা প্রতিবাদ। কিন্তু যখন কালকে সুপারের গলায় শোনা গেছে আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমরা এমার্জেন্সি রুমে রয়েছি, অ্যাকচুয়ালি আমাদের তিলোত্তমা কোথায় মারা গেছেন, কোথায় ধর্ষণ হয়েছে, কোথায় ওকে নির্মমভাবে খুন করা হয়েছে, ক্রমশ জট পেকে যাচ্ছে। আবার একদিক দিয়ে কিন্তু অনেক কিছু আমাদের সামনে চলে আসছে। এই যে এমার্জেন্সি রুমটা ভাঙচুর, এখানেও তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, যে তথ্য লোপাটের জন্য ইচ্ছাকৃতভাবে কি তাহলে এমার্জেন্সি রুমটাকে ভাঙচুর করা হয়েছে? অনেক তথ্য প্রমাণ, যেতে অনেক ওষুধপত্র, অনেক কিছু সেখানে ভাঙচুর হয়েছে দেখেছি। তাহলে কি তথ্য প্রমাণ লোকানোর জন্যই এই এমার্জেন্সি রুমটা ভাঙচুর করা হয়েছে?
এগুলো পরস্পর একটা কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো উঠে আসছে। তাহলে কি এমার্জেন্সি রুমেই তিলোত্তমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে হয়েছে? এমার্জেন্সি রুমেই তাকে নির্মমভাবে তার উপরে অত্যাচার চলেছে? এটা ক্রমশ উঠে আসছে। এরপরে উঠে এসছে বন্ধুরা মৃত্যুর টাইম নিয়ে। এক এক জায়গায় মৃত্যুর এক একটা টাইম, কোথাও 12টা 5, কোথাও 3টে থেকে 6টা, এক এক সময় মৃত্যুর এক একটা টাইম। কেন মৃত্যুর এক একটা টাইম এক এক জায়গায় আসছে? কেন অবাক লাগছে না? কোনো কিছুর সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না। তবে একটা কথাই বলবো, যে নামগুলো উঠে আসছে তাদের যদি জেরা করা হয়, যেমন তার মধ্যে 1 নম্বরেই রয়েছে সুপার, কারণ সুপারের কণ্ঠেই শোনা গেছে তার বাবা মাকে ফোন করা। সুপারকেই যদি জিজ্ঞাসাবাদ করা যায় কি হয়েছিল সেখানে, কারণ তিনি বলছেন আমি সামনে রয়েছি, আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে যাবে না। কিন্তু হচ্ছে না কেন? প্রত্যেকে বলছে যে এইভাবে যদি তদন্ত, মানে সিবিআই অফিসরা প্রাক্তন, আমি কালকেও বলেছি তোমাদের একজন প্রাক্তন অফিসারের কাছে শুনেছি যে এইভাবে যদি তথ্য প্রমাণ লোপাট করে নেয়, তাহলে কি করে এই তদন্ত এগোনো যায়? কি করে এগোবে সিবিআই অফিসাররা কি করে এগোবে? এই তদন্তকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? যে এইভাবে যদি প্রত্যেকটা তদন্ত, প্রত্যেকটা প্রমাণ লোপাটের তীব্র পরিকল্পনা, যেটা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি যে কিভাবে তীব্র পরিকল্পনা চলেছে, না হলে মৃতদেহর কাছে যেখানে বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে দেখা গেছে গিজগিজ করছে মানুষ, সেখানে বাবা মা পুলিশের পা ধরে কাকুতি মিনতি করেছে, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি তার মৃত মেয়েকে একবার দেখানোর জন্য। নির্দিষ্ট টাইম হয়েছে, তারপরে তাকে ঢুকতে দেওয়া হয়েছে যেখানে অলরেডি অনেক মানুষের সমাগম ছিল। অবাক লাগছে না বন্ধুরা? অবাক লাগছে। অথচ একটা সোজা সরল একটা হিসাব আমাদের সামনে উঠে আসছে, কিন্তু সেইটা একদম সঠিক সিদ্ধান্তে কেউ পৌঁছাতে পারছে না। কেন সবার কাছে একই প্রশ্ন, কেন তিলোত্তমার বিচার আসছে না? কেন এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত তিলোত্তমার একটা সুস্থ বিচার আমাদের সামনে আসলো না? কেন এখনো পর্যন্ত দোষীরা আমাদের সামনে আসছে না? কেন কে বা কারা দোষীদের আড়াল করছে? কিসের জন্য? তো যাই হোক, তোমাদের যে কথাটা বলবো, সন্দীপ ঘোষ যে 4 জনের নাম করেছে, সেই 4 জনের নাম তোমাদের সামনে বলবো। পলিগ্রাফ টেস্টে সন্দীপ ঘোষের যে 4 জনের নাম উঠে এসছে সেটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। সন্দীপ ঘোষকে ফোন করা হয়েছিল, সেই ফোনটা উনি ধরতে পারেননি, কারণ উনি তখন বাথরুমে ছিলেন। বাথরুম থেকে বের হয়ে উনি কল করেছেন, যে কল এসেছিল সে কল করেছে। প্রথম কল উনি সুমিত রায়কে করেন। সুমিত রায়কে কল করার পরেই তিনি রেডি হয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। পয়েন্ট টু বি নোটেড, প্রথম কল আসে, সেই কলটা উনি ধরতে পারেননি, কারণ তিনি তখন বাথরুমে ছিলেন। সকাল 10টা নাগাদ উনি বাথরুমে ছিলেন। বাথরুম থেকে বেরিয়ে কলটা উনি ব্যাক করেছেন সুমিত রায়কে কল করার পরে উনি রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। যেতে যেতে গাড়ির থেকে উনি একটার পর একটা ফোন করেন, যেটা পলিগ্রাফ টেস্টে উনি নিজে স্বীকার করেছেন, সেগুলোই বলছি। উদ্দেশ্যে রওনা হন, যেতে যেতে গাড়ির থেকে টানা থানার ওসিকে ফোন করেন, তারপরে আরজি করে সুপারকে ফোন করেন। অলরেডি তখন তার কাছে খবর হয়ে গেছে, তাই জন্য তিনি গাড়িতে বসেই একটার পর একটা ফোন করেন। তারপরে সুপারকে ফোন করেন, আরজি করে সুপারকে ফোন করেন, তারপরে কল্যাণ সমিতির চেয়ারম্যান, এইভাবে উনি একটার পর একটা ফোন করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে একটার পর একটা ফোন করতে উনি যান। তারপরে কল্যাণ সমিতির চেয়ারম্যানকে ফোন করেন। চতুর্থ ফোন করে চেস্ট মেডিসিনের প্রধানকে তিনি ফোন করেন এবং 11টায় পৌঁছে যান হাসপাতালে। 11টার সময় তিনি পৌঁছে যান হাসপাতালে। তো এই 4 জনের নাম সন্দীপ ঘোষ নিজেই পলিগ্রাফ টেস্টে বলেছেন। এরপরে হয়তো তার যে গাড়ি চালক, তারও বয়ান নেওয়া হবে, কারণ মিলিয়ে দেখা হবে তার সাথে সন্দীপ ঘোষের কথার মিল পাওয়া যাচ্ছে কিনা। কারণ যখন একজন গাড়ি চালক, তার পাশে বসে ফোন হয়, আর এরকম একটা ভাইটাল মানুষের যে গাড়ি চালক, তার সাথে যখন ফোন করেছেন, নিশ্চয়ই তাদেরও উনি চেনেন।
এই রকম ফোন হবে, ফোন হওয়ার পরে কথা হবে, সেই গাড়ি চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে যে এই কথাগুলোর সাথে সন্দীপ ঘোষ যে কথাগুলো পলিগ্রাফ টেস্টে বলেছেন সেই কথাগুলোর সঙ্গে গাড়ি চালকের বয়ান না হবে সেই কথাগুলোর মিল আছে কিনা, তাহলেই অনেকটা জট ছাড়াতে পারবে। এইভাবেই একটু একটু করে এগোবে। আজকে ওই জন্যই তোমাদের বলে গেলাম যে পলিগ্রাফ টেস্ট হয়েছে, সেই টেস্টে সন্দীপ ঘোষ 4 জনের নাম করেছে, সেই 4 জনের নাম তোমাদের বলে গেলাম। আর তোমাদের বলে গেলাম যে এরপর দেখব যে আমাদের পুলিশ অফিসার যিনি একজন মহিলা, তিনি আজকের যে ফুটেজটা ভাইরাল হয়েছে সেই ভাইরালের ফুটেজের ওনার কি আপডেট, উনি কি বলছেন। উনি বারবার, কালকেও দেখেছি বারবার অনেকবার ক্ল্যারিফিকেশান দিতে বসছেন। তো এইবার দেখব যে ফুটেজটা যে ফটোগ্রাফারটাকে দেখা গেছে সেই ফটোগ্রাফারটাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? তারা কি তাদের নজরের মধ্যে এসছে? তাকে কি শনাক্ত করা হয়ে গেছে? আর উনি বলেছেন যে মৃতদেহর আশেপাশে কেউ ছিল না। যদি পুলিশ আর ফটোগ্রাফার থাকতো কোনো প্রশ্ন আসতো না, কিন্তু দেখা গেছে গিজ করছে, ঠিক করছে মানুষ সেখানে, অথচ তার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ উনি বলছেন যে ওখানে ওই যে মৃতদেহর ওখানে 11 ফুটের মধ্যে উনার বাড়ির লোক এবং আত্মীয় স্বজন দেখা গেছে, কিন্তু তার মা বলেছে কাউকে দেখা যায়নি, তখনও আমাদের আত্মীয় স্বজন কেউ আসেনি, আমি আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়েছিলাম। এবং তাদের বাবা মা বারবার বলছেন যে অনেক কাকুতি মিনতি করার পরেও তাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের কাছে একটা করে তথ্য উঠে আসছে। এই যে চাদর বদলে গেছে, চাদরের কালার বদলে গেছে, এই যে ডেড বডির যে মুভমেন্ট, একবার গদির উপরে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, তারপরে সেটাকে সুন্দর করে সাজিয়ে ছবি তোলা হয়েছে এবং বাবা মাকে দেখানো হয়েছে। এই যে প্রত্যেকটা প্রমাণ আমাদের, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে ছোট্ট করে এই যে উঠে আসছে, জানি না আরও কত আমাদের সামনে উঠে আসবে, তারপরে হয়তো দোষীরা ধরা পড়বে। না হলে এত কিছু হওয়ার পরেও দোষীদের এখনো ধরা হচ্ছে না। মিনিমাম যে নামগুলো আমাদের কাছে উঠে আসছে সেই নামগুলো তাদেরকে শনাক্ত করা হচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। অবাক লাগছে না? আর আজকে আরও একটা প্রমাণ হয়ে গেল যে এই যে পুলিশ অফিসার, সে দিনের পর দিন মিথ্যে কথা বলছে, কিছুটা আড়াল করতে চাইছে। সেটা কালকের একটা কনফারেন্সে বোঝা গেল যে বসে একটা কথা বলছিল চাদর নিয়ে, একটা ফোন আসলো, উঠে গিয়ে এসেই বয়ানটা পাল্টে গেছে। হ্যাঁ, লাল চাদর নিয়ে থাকতেও পারে, এটা মৃতার চাদরও হতে পারে, এরকম একটা কিছু বদলে গেল সঙ্গে সঙ্গে। কেন বন্ধুরা, কেন আমরা কোন রাজ্যে বাস করি যেখানে এই এত বড় একটা নিন্দনীয় এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার আজকে এতগুলো দিন হয়ে গেল, তার এখনো পর্যন্ত কোনো প্রতিকার হলো না, এখনো পর্যন্ত দোষীদের শনাক্ত করা গেল না? কেন করা গেল না? একটার পর একটা আমাদের সামনে চলে আসছে তথ্য, তবুও কেন দোষীদের এখনো পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না? কেন যাচ্ছে না? অবাক লাগছে। তো যাই হোক, তোমাদের এইটুকু আজকে আপডেট আমি দিয়ে গেলাম যে সন্দীপ ঘোষের মুখে 4 জনের নাম উঠে এসছে। দেখা যাক এই 4 জনকে আবার জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া যায় কিনা। তবে এই আন্দোলন চলবে, এই আন্দোলন যতক্ষণ না এর নিষ্পত্তি হবে, যতক্ষণ না তিলোত্তমা খুনের একটা চরম শাস্তি এবং শনাক্ত করা হবে এই যে দোষীদের, অবশ্যই বোঝা যাচ্ছে একের অধিক দোষীদের যতক্ষণ শনাক্ত করা না যাচ্ছে ততক্ষণ এই প্রতিবাদী আন্দোলন চলতেই থাকবে। আর হাত জোর করে রিকোয়েস্ট করব আমাদের সরকারকে, আমাদের সিবিআই ডিপার্টমেন্টকে, খুব তাড়াতাড়ি নিষ্পত্তির দরকার। খুব তাড়াতাড়ি আমাদের সামনে দোষীদের সামনে শনাক্ত করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এইটাই শুধু রিকোয়েস্ট করব প্রত্যেকটা মানুষের কাছে, এবং যারা প্রতিবাদে সামিল এই প্রতিবাদ যেন থেমে না যায়, এই প্রতিবাদ যেন চাপা পড়ে না যায়, এইটুকু শুধু রিকোয়েস্ট করব। খুব তাড়াতাড়ি যেন এর নিষ্পত্তি হয়, তবেই তিলোত্তমার আত্মার শান্তি পাবে, তবেই তিলোত্তমার এই যে ধর্ষণ এবং নির্মম খুনের একটা জাস্টিস পাবে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো আজকে। চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।